নমস্কার শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণ চ্যানেলে আমি মধুমিতা। আজ শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বর্ণডাইনির গল্পটি। শুরু করছি আজকের গল্প। তোমাদের একালে ডাইনি নাই। একালের ছেলেরা ডাইনি ডাকিনীর কথা শুনলে হেসে উঠবে, কিন্তু সে আমলে আমাদের অন্তরাত্মা ভয়ে শুকিয়ে যেত এদের নামে। আমাদের গ্রামে আমাদেরই বাড়ির পূর্ব প্রান্তে বড় একটা পুকুর, বড় বড় তাল গাছে ঘেরা। তার উত্তর পূর্ব কোণে ছিল স্বর্ণডাইনির ঘর, একেবারে গ্রামের প্রান্তে। এক পাশে জেলেপাড়া, অন্য পাশে বাউড়িপাড়া, মাঝখানে খানিকটা খালি জায়গায় একটা অশ্বত্থ গাছ। সেই গাছতলায় ছোট একখানি ঘর। তারপর অর্থাৎ স্বর্ণের বাড়ির পর পূর্ব দিকে আর বসতি নাই, প্রান্তর চলে গিয়েছে, বালি আর কালচে মাটির প্রান্তর। স্বর্ণডাইনি, আমাদের দেশের ভাষায় সোয়ানা ডান। স্বর্ণ তরি তরকারি বেচে বেড়াতো, এই ছিল তার জীবিকা। 3-4 ক্রোশ দূরে হাট থেকে কিনে আনতো, বেচতো আশেপাশের গ্রামে। পান, কাঁচকলা, পাকা রম্ভা, শাক, কুমড়ো এইসব। আমাদের গ্রামে সে বেচতো না, আশেপাশের গ্রামেই বেচতো। গ্রামের কারোর বাড়িতে সে ঢুকতে চাইতো না, কি জানি কার কি অনিষ্ট করে বসবে। তার ভেতর যে লোকটা আছে, সে যখন লক লক করে জিভ বার করবে, তখন তো সে স্বর্ণের বারণ শুনবে না। ওর ভিতরের ডাইনিটা তো ওর অধীন নয়, সেই তো ওর জীবনের মালিক। তারই হুকুমে ওকে চলতে হবে, তার হুকুম ছাড়া ওর মরবারও অধিকার নেই। স্বর্ণের মাসি কি কে যেন ছিল ডাইনি। মৃত্যুকালে আত্মীয় স্বজনদের খবর পাঠিয়েছিল, কিন্তু কেউ যায়নি, ভয়ে যায়নি। যদি কৌশলে তাকে দিয়ে যায় ওই সর্বনাশা ভয়ঙ্কর বিদ্যা, সে যে ডাইনি হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্ণ গেল, নিশ্চিত হয়েই গেল। বিদ্যা সে তো কাউকে দিয়ে গেছে, নইলে মরণ হলো কেমন করে। গিয়ে দেখলে তখন মাসির অনেক আত্মীয় এসেছে। আত্মীয়রা যা ছিল সব ভাগ করে নিয়েছে, সকলে চলে গেল। বিধবা স্বর্ণ বসে রইল দাওয়ার ওপর, তার যেমন অদৃষ্ট। হঠাৎ ম্যাও ম্যাও শব্দ করে মাসির পোষা বিড়ালটা তার পা ঘেঁষে বসল। ওটাকে কেউ নিয়ে যায়নি। বিড়ালটা তার পায়ে গা ঘষলে, গড়গড় শব্দ করলে, যেন বললে, আমাকে তুমি নিয়ে চলো। স্বর্ণের মায়া হলো, নিয়ে এলো বিড়ালটা। মাছ ভাত দুধ খাওয়ায়, কোলের কাছে নিয়ে শোয়, পাশের জেলেপাড়ায় যায়। সেদিন হইচই উঠল জেলেপাড়ায়। জেলেদের একটা কচি ছেলের কি হয়েছে, ধনুকের মতো বেঁকে যাচ্ছে আর কাঁদছে। কাঁদছে যেন বিড়ালের মতো আওয়াজ করে, এও, অবিকল বিড়ালের শব্দ। গুনিন এলো। গুনিন দেখে বললে ডাইনির কাজ। কিন্তু কিন্তু কি? ডাইনটা মনে হচ্ছে। বলতে হলো না শেষটা। স্বর্ণের বিড়ালটা ছুটে এলো উঠোনে, রোয়া ফুলিয়ে এও শব্দ করে থাবা পেতে বসল। এই তো বিড়ালটা, এটাই ডাইন। বিড়াল ডাইন? হ্যাঁ, কোনো ডাইন মরবার সময় ওকে দিয়ে গেছে ডাইনি বিদ্যে। ঠিক কথা, স্বর্ণের মাসি তো ছিল ডাইনি, বিড়াল তো তারই। কি সর্বনাশ! একটা জোয়ান জেলের ছেলে দুরন্ত ক্রোধে বসিয়ে দিল এক লাঠি তার মাথার ওপর। মাথাটা প্রায় চূর হয়ে গেল, কিন্তু তবু মরল না, লেজ আঁচড়াতে লাগলো। গুনিন বলল, সাবধান, কেউ কাছে যাবে না। ও এখন ডাইনি মন্ত্রটি দেওয়ার চেষ্টা করবে, নইলে ওর মৃত্যু হবে না। সে মন্ত্র পড়লে, নিজের অঙ্গবন্ধন করলে, তারপর সন্তপর্ণে লেজ ধরে বের করে ফেলে দিয়ে এলো গ্রামের প্রান্তে। স্বর্ণ ঘরে বসে সভয়ে কেঁপে উঠল। লোকে তাকে গালি দিয়ে গেল, কেন এনেছিলে ওই পাপটাকে? সন্ধ্যের মুখে কটি ছেলে গেল পথ দিয়ে, তারা বলে গেল, বিড়ালটা এখনো মরেনি। ইহ, কি গোঙাচ্ছে, বাপরে! স্বর্ণ গেল চুপি চুপি, না দেখে থাকতে পারল না। সাদা দুধের মতো বিড়ালটার রং রক্তে ধুলোয় পিঙ্গল হয়ে গেছে। কি যন্ত্রণার কাতর শব্দ! স্বর্ণ এগিয়ে গেল 2 পা 1 পা করে, তাকে স্পর্শ করলে।
বিড়ালটা মরে গেল। স্বর্ণের এ কী হলো? স্বর্ণের চোখে এ কী দৃষ্টি! এ কী হলো তার? জিভ সরস হয়ে উঠেছে, লকলক করে উঠছে। এ কী হলো তার? এমনি করে নাকি স্বর্ণ হয়েছিল ডাইনি। সে আবার কাউকে ডাইনি বিদ্যা দেবে, তার মরণ হবে। নইলে ওই মাথা ভাঙা বিড়ালটার মতো কাতরাবে কাতরাবে কাতরাবে, তবু তার মৃত্যু হবে না। মৃত্যু চোখের সামনে বসে থাকবে। ও বলবে, আমাকে নাও গো, আমাকে নাও। মৃত্যু বলবে, কি করে নেব? এই বিদ্যে তুই আগে কাউকে দে, তবে নেব, নইলে তো পারবো না। স্বর্ণের হাত নাই তার ভেতরের ডাইনির উপর। সে কি গ্রামের কারোর বাড়ি যেতে পারে? স্বর্ণ হঠাৎ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলে পান তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুললড়াতলায় যাওয়া আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে। মা তাকে বলতেন ঠাকুরঝি। ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি। আমার ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে লাগলাম। পথে যেতাম, দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আলো অন্ধকারে ঘরের দুয়ারটিতে বসে আছে। কারোর সঙ্গে কথা বলতো না। কেউ কথা বললে তাড়াতাড়ি দুই একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেও বিশ্বাস করত সে ডাইনি। কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত। কাউকে দেখে ভালো লাগলে চোখ বন্ধ করত। তার মনে হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তো বা খেয়ে ফেলেছে বলে শিউরে উঠত। আজকের গল্প এতটাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। নমস্কার।